আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ইন্ডিয়া বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তনটাকে খুব সিরিয়াসলি নিছে। স্পেশালি ২৪ এর পরে যখন এমন একটা সাজানো প্রদেশ আর তার ১৭ বছরের পুরনো মুখ্যমন্ত্রী মাত্র ৪৫ মিনিটের নোটিসে এক কাপড়ে বাংলাদেশ থেকে পালায়ে যেতে বাধ্য হইছে। সিরিয়াসলি নেয়ারই তো কথা। ১৯৭১ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত সবসময় এটা তাদের নিয়ন্ত্রণে ছিল এই প্রদেশটা। অন অ্যান্ড অফ ছোটখাটো ঝামেলা-টামেলা ছাড়া মোটামুটি এটা তাদের রাজ্যই ছিল। বাংলাদেশে এমন কোনো সরকার এখনো পর্যন্ত আসে নাই যারা তাদের তাবেদারি করে নাই। সুতরাং তাদেরও এই কথাটা মনে হওয়াটাই স্বাভাবিক যে এটা তো আমাদেরই অংশ। সাম্প্রতিক ঘটনা প্রবাহ বিশ্লেষণ করলে আসলে তাই দেখা যায়। গত ৫৪ বছরের রেকর্ড ভঙ্গ করে এই ১ম একজন রাজনৈতিক নেতাকে বাংলাদেশে ভারতের দূত করে পাঠানো হইল। বলছি দীনেশ ত্রিবেদীর কথা। ঝানু রাজনীতিবিদ। এই পর্যন্ত বিজেপির আগে ইন্ডিয়ার আরো বড়, বড় ৪ টা দলেই উনার পদচারণা হইছে। ওই ৪ টা দলই উনি করছেন। সাম্প্রতিক সময়ে আইসা বিজেপিতে থিতু হইছেন। মোটামুটি তার প্রভাব ভালো, বাংলা বলেন। এই লোককে বাংলাদেশে দূত নিয়োগ করার ক্ষেত্রে এটা কোনো ছোট ঘটনা না বা এটা কোনো স্বাভাবিক ঘটনা না। আর এই কারণেই বাংলাদেশে ঢুকেই তিনি শুধু ভারতের না, তিনি সবাইকে নিয়ে ভাবছেন। এই অঞ্চলের সমস্ত মানুষকে নিয়ে ভাবছেন। আপনি চিন্তা করেন তো এই কথাটা যদি আমাদের কোনো রাষ্ট্রদূত ভারতে গিয়ে ১ম দিন বলত অথবা পাকিস্তান বা আফগানিস্তানের রাষ্ট্রদূত আজকে বাংলাদেশে বসে বলত এই কথাটা, অবস্থাটা কি হইতো? যাই হোক তিনি বলছেন, তো এরকম একজন ডাকসাইটে রাজনীতিবিদকে বাংলাদেশে নিয়োগ দেওয়ার পেছনে যথেষ্ট শক্ত দূরভিসন্ধিমূলক এবং দূরদর্শিতামূলক প্রয়োজন ভারতের আছে, কারণ ভারতের আছে। সাম্প্রতিক ঘটনার মধ্যে খেয়াল করেন দীনেশ ত্রিবেদী আসলো আর ঠিক সাথে সাথেই সনাতনী নামে আওয়ামী লীগ মাঠে নেমে গেল। আওয়ামী লীগ আইনজীবী হিসাবে স্লোগান দেয়া শুরু করলো। সনাতনীদের অধিকার রক্ষার জন্য স্লোগান দেয়া শুরু করলো। বাংলাদেশকে ভেঙে সনাতনীদের জন্য আলাদা প্রদেশ করবে সেটা বলা শুরু করলো। কিন্তু আজ পর্যন্ত আমাদের সরকার মহাশয় এখনো পর্যন্ত এ ব্যাপারে কোনো ধরনের কোনো ব্যাখ্যা কারো কাছে চান নাই। আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে আইনতভাবে এখনো পর্যন্ত নিষিদ্ধ। অন্য যে কোনো লোক XYZ কেউ যদি আওয়ামী লীগের পক্ষে স্লোগান দেয় তাকে ধরা হচ্ছে, বিচার অন্তত আইনের আওতায় আনা হচ্ছে। সনাতনী নামে আওয়ামী লীগের যে পান্ডাগুলো এই কাজটা করতেছে ওদেরকে এখনো পর্যন্ত প্রশ্ন করার একটা সাহস আমাদের এই সরকারের হয় নাই। দীনেশ ত্রিবেদী আসার পরেই মন্দিরের ব্যাপারটা লাইমলাইটে আসলো। মন্দির কি আগে তৈরি হয় নাই? আগেই তো তৈরি হয়েছে। কিন্তু এইটাকে নরমালাইজ করার জন্য উনি আসলেন এবং এটাকে সবার সামনে প্রকাশ করে দিলেন। মানুষ কিন্তু আগেই জানতো। কেন ওই এলাকাতে বিএনপি নাই, ওই এলাকাতে জামায়াত নাই, ওই এলাকাতে এনসিপি নাই। তারা দেখে নাই যে ৮০ ফুট লম্বা একটা কনস্ট্রাকশন হচ্ছে। তাদের মনে প্রশ্ন আসে নাই যে এটা কোত্থেকে হচ্ছে, কেন হচ্ছে? এই মন্দিরের লোকেশন কোথায়? পলাশবাড়ী। বাংলাদেশের জন্য জিওগ্রাফিক্যালি অত্যন্ত সেনসিটিভ একটা জায়গা। কেন সেনসিটিভ? কারণ ভারতের বিভিন্ন পর্যায়ের নেতারা, সরকারি কর্মকর্তারা তারা কোন রকম রাগঢাক ছাড়া বলতেছে যে বাংলাদেশের রংপুর অঞ্চলকে দখল করে নাও। চট্টগ্রাম অঞ্চলকে দখল করে নাও। এবং ভারতের পক্ষ থেকে এগুলো কিছু বলা হচ্ছে না। তাদেরকে কোন ধরনের ওয়ার্নিং দেওয়া হচ্ছে না। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তো যা তা বলতেছেন। অন্যদের আর কি দোষ দিব? কিন্তু আমাদের সরকার তরফে কাউকে জিজ্ঞেস করা হয় না যে আপনাদের দেশের মধ্যে এই যে আমাদের সার্বভৌমত্ব বিরোধী কথাবার্তা বলা হচ্ছে, স্বাধীনতা বিরোধী কথাবার্তা বলা হচ্ছে, আপনারা কেন এগুলাকে প্রোটেস্ট করতেছেন না? কেন তারা এগুলা বলার সুযোগ পাচ্ছে? এই কথাটা বলার সৎসাহস আমাদের সরকারের নাই। এই মন্দিরটা তৈরি হলে এটা বাংলাদেশের একটা অত্যন্ত সরু একটা জায়গা।
এবং ওইখানে যখন এই মন্দির তৈরি হবে সেটা হবে একটা দেখার মতো জায়গা। ভারতে প্রায় ১২০ কোটি হিন্দু, এত বড় মন্দির ভারতে হচ্ছে না কেন? বাংলাদেশে ভারতের সরাসরি মদতপুষ্ট আওয়ামী লীগ সরকার ১৭ বছর ক্ষমতায় ছিল। তখন কেন এই মন্দির নির্মিত হয় নাই? তখন প্রয়োজন ছিল না। তখন সরকারই ভারতের অধীনে ছিল। এখন সরকারকে ম্যানিপুলেট করে তারপরে ভারতের আধিপত্য প্রতিষ্ঠা করতে হবে, যে কারণে মন্দিরের মতো একটা সেন্সিটিভ ইস্যু সামনে নিয়ে আসা হয়েছে। কেন এটা আগে হলো না? এই ব্যাপারটাকে সামনে নিয়ে আসা হয়েছে, এখানে মন্দির হবে। সারা দেশে ভারতের অনেকগুলো ভিসা সেন্টার আছে, এগুলোর মাধ্যমে সবাইকে ভিসা দেওয়া হবে। প্রচুর ভারতীয় আসবে, ওরা যাবে ওখানে পূজা অর্চনার নামে। এর মধ্যে ধর্মপ্রাণ হিন্দু সনাতন যেরকম থাকবে, একটা ব্যাপক সংখ্যক সন্ত্রাসী গ্রুপ বাংলাদেশে ঢুকবে এবং সেই কাজের মাধ্যমে যখন যথেষ্ট সন্ত্রাসী ওই জায়গায় অবস্থান নিবে, একটা পর্যায়ে বলা হবে যে এই জায়গাটা আমাদের। হিসাব কি মিলে আপনাদের? এরপরে নিয়ে আসা হলো পুশিনের ইস্যু। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজে ঘোষণা দিলেন ৪,৮০০ মানুষকে সীমান্তে পাঠানো হয়েছে, তাদেরকে বাংলাদেশে পুশ ইন করা হবে। আরো ৭০০ থেকে ৮০০ মানুষ বিভিন্ন জায়গায় আছে, কোনো ধরনের নিয়ম কানুনের তোয়াক্কা না করে তাদেরকে বাংলাদেশে ঢুকাই দেওয়া হবে, বিএসএফ এর হাতে দেওয়া হবে। বিএসএফ তাদেরকে বাংলাদেশ ভারতের সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশ ইন করবে। এই যে ৮০০ লোক বলা হয়েছে, এই ৮০০ লোকের মধ্যে আমরা সোফার খবর পেয়েছি যে বিডিআর জওয়ানরা তারা ১০০ থেকে ১৫০ মানুষকে ফিরাতে পারছে। বাকি প্রায় ৪,৫০০ ৪,৬০০ মানুষ কোথায়? আমাদের দেশে। এবং এই লোকগুলোর মধ্যে শুধু যে নিরীহ মুসলমান, গরিব, তাদেরকে পাঠানো হয়েছে তা নয়। এগুলোর ভিতরে একটা বড় অংশ আছে যারা এদের বেশ ধরে বাংলাদেশের ভিতরে আছে। যখনই প্রয়োজন হবে এদেরকে কাজে লাগানো হবে। আর যেই লোকগুলাকে এমনি নিয়ে আসা হয়েছে, সেই লোকগুলার তথ্য উপাত্ত সব ওদের কাছে আছে। একটা কোথাও কোনো জায়গাতে মিছিল করার দরকার হইলো, উদ্বাস্তু হিসাবে এই লোকগুলো এখানে গিয়ে উঠবে। একটা অকারেন্স করার দরকার হইলো, এই লোকগুলো এখানে করবে। এবং গোয়েন্দা সংস্থার লোক এদের ভেতরে আছে যারা ওদেরকে অর্গানাইজ করবে, ওদেরকে পরিচালিত করবে। যদি ক্যাজুয়ালিটি হয়, ধরা পড়ে, পড়লো, ওদের সরকারের তো আর কিছু আসে যায় না। এইভাবে বিভিন্ন ছক কষে বাংলাদেশকে অশান্ত করার প্রক্রিয়া ভারত হাতে নিছে। ভারত আওয়ামী লীগের উপরে ভরসা করতে পারে নাই শেষের সময়টাতে, বিএনপির উপর এখন ভরসা করতে পারতেছে না। যে কারণে বাংলাদেশ অশান্ত করার এবং অশান্ত করে ফায়দা লুটার গুরু দায়িত্বটা তারা নিজের হাতে তুলে নিয়েছে। আমাদের ওয়ে আউট কি তাহলে? ওয়ে আউট বোঝার জন্য আপনাকে একটু পেছনে ফিরে তাকাতে হবে। ১৯৪৭ সালে যখন ব্রিটিশ শাসনের কাছ থেকে আমাদের এই উপমহাদেশ মুক্ত হয়, তখন দুটা ভাগ হয়েছিল, হিন্দুস্তান এবং পাকিস্তান। হিন্দুদের জন্য হিন্দুস্তান, মুসলমানদের জন্য পাকিস্তান। দুঃখজনকভাবে পাকিস্তানটা দুই ভাগে ভাগ হয়েছিল, পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান। কিন্তু প্রাথমিক ভাগটা হয়েছিল মানুষের ধর্মীয় বিশ্বাসের উপর ভিত্তি করে। যদি ধর্মীয় বিশ্বাসের কোনো গুরুত্ব না থাকতো, তাহলে তো ভারতবর্ষকে হিন্দুস্তান এবং পাকিস্তানে ভাগ করার প্রয়োজনই ছিল না। বোঝার চেষ্টা করেন। তাহলে ধর্মটা এখানে এই অঞ্চলের মানুষের মধ্যে খুব সিগনিফিকেন্ট প্রভাব ফেলে, খুব গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। আপনি এটাকে ইগনোর করতে পারবেন না। আপনি কি খেয়াল করছেন পশ্চিমবঙ্গে ইলেকশন হওয়ার পরে যখন বিজেপি ক্ষমতায় আসলো, কিভাবে মুসলমানদের উপরে নির্যাতন চালানো হচ্ছে? ধর্ম যদি কোনো বিষয় না হয়, তাহলে ওদের উপর এত নির্যাতন কেন হচ্ছে? অল্প কয়দিনে প্রায় ৪০টা ৫০টা ধর্মীয় উপাসনালয়, মসজিদ, মাদ্রাসা, মুসলমানদের শিক্ষা প্রতিষ্ঠান, মুসলমানদের ব্যবসা প্রতিষ্ঠান, বাড়িঘর ভেঙে দেওয়া হচ্ছে, জ্বালায় পোড়ায় দেওয়া হচ্ছে। অসংখ্য উদাহরণ আছে সোশ্যাল মিডিয়ায়। মেয়েদের হিজাব টেনে খুলে ফেলা হচ্ছে, মুসলমান মেয়েদের। মুসলমান লোকদেরকে মারধর করা হচ্ছে, তাদেরকে জয় শ্রীরাম ধ্বনি দিতে বাধ্য করা হচ্ছে। তাহলে ধর্মটা একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর।
এবং এই ধর্মের ভিত্তিতেই আমরা দুইটা রাষ্ট্র আলাদা হয়েছি। আমাদের উচিত ছিল আমাদের ঐক্য ধরে রাখা, যে কারণেই হোক। ৫৪ বছর আগে ১৯৭১ সালে সেই জিনিসটা, সেই ঐক্যটা থাকে নাই। কিন্তু এর মানে এই না যে ঐক্য রাখা যাবে না। অন্তত আমাদের দেশের মানুষ যারা আছেন, আমরা যারা মুসলমান আছি, আমরা যারা বাংলাদেশকে ভালোবাসি, আমরা অন্তত এক থাকি। সেই এক থাকার জন্য যদি ধর্মকে প্রধান মাধ্যম করতে হয়, তাহলে সেটা করে হলেও আমাদেরকে এক থাকতে হবে। আপনি দেখেন, আপনাকে রক্ষা করার আর কিছু নাই কিন্তু। আপনাকে মুসলমান নাম নিয়েই বাঁচতে হবে এবং এই নামের উপর দাঁড়ায়েই আপনাকে আপনার দেশ বাঁচাইতে হবে। এইটা যদি না বুঝি আমরা, তাহলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার। শুধু আমাদের না, আমাদের সন্তানদের, তাদের সন্তানদের, তাদের সন্তানদের ভবিষ্যৎ অন্ধকার। আপনি পাকিস্তানের সাথে যুক্ত হতে পারবেন না, সেই সময় চলে গেছে। আপনি ভারতের সাথে যুক্ত হতে পারতেছেন না। তাহলে আপনার তো উপায় একটাই, যে আপনি আপনার সার্বভৌমত্ব ধরে রাখবেন। আর সার্বভৌমত্ব ধরে রাখার জন্য আপনার ভিত্তিটা কি হবে? ইসলাম। আমাদের কাছে উপায় একটাই আছে, সেটা হলো ইসলাম। দেশের শত্রু চিনে নিয়ে ইসলামকে ভিত্তি করে ঐক্যবদ্ধ হই সবাই। এছাড়া আমাদের সামনে আর কোনো বিকল্প নাই। সাম্প্রতিক ঘটনা প্রবাহ তাই প্রমাণ করে। আওয়ামী লীগ ফিরে আসতেছে, পলিটিশিয়ান রাষ্ট্রদূত আসতেছে, সনাতনীরা মাথাচাড়া দিয়ে উঠতেছে। এমন জায়গায় লোকেশন করা হচ্ছে মন্দিরের, যাতে খুব সহজেই দেশকে ভাগ করে দেয়া যায়। প্রকাশ্যে ঘোষণা দিচ্ছে আমরা একটা সনাতনী প্রদেশ চাই, অথচ আমাদের সরকার নিশ্চুপ। সীমান্ত দিয়ে হাজার হাজার মানুষকে পুশ ইন করা হচ্ছে বাংলাদেশে, কোনো ধরনের আন্তর্জাতিক আইন কানুনের তোয়াক্কা না করে। এগুলা কি বলবেন আপনি? কিভাবে এগুলাকে প্রতিহত করবেন? ধর্মের ভিত্তিতে যদি আমরা এখন ঐক্যবদ্ধ হইতে না পারি, আমাদের সামনে আর কোনো রাস্তা নেই। সবাই ঐক্যবদ্ধ হন, ঐক্যবদ্ধ থাকুন, স্বাধীনতার আওয়াজ তুলুন, কালেমার আওয়াজ তুলুন। সবাই সতর্ক থাকুন যে দেশের শত্রুরা দেশের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিয়ে যাতে সফল হতে না পারে। নিজে বাঁচার জন্য, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচানোর জন্য এটাই আমাদের সামনে একমাত্র পথ। আজাদী চিরজীবী হোক।